হ্যালো এভরিওয়ান, অল ওয়েলকাম টু অক্সম ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের একটা ইম্পর্টেন্ট সেকশন বলা যায়, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, পদার্থের চৌম্বক ধর্ম। তো মেনলি আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের যে থিওরি ডেরিভেশনসগুলো আছে সেইগুলো আমরা ডিসকাস করব। আর একটা কথা প্রথমেই বলে দিই, পদার্থের চৌম্বক ধর্ম অর্থাৎ ওই ম্যাগনেটের ক্ষেত্রে যে একটা বার ম্যাগনেট বা একটা দণ্ড চুম্বকের জন্য বিভিন্ন অবস্থানে যে চৌম্বক ক্ষেত্র বার করা, সেটা একদমই ইলেকট্রিক ফিল্ডের মতনই, মানে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু যেরকম বিহেভ করে এক্স্যাক্টলি সেরকমই। শুধু নেগেটিভ চার্জের জায়গায় সাউথ পোল বা দক্ষিণ মেরু চলে আসবে, পজিটিভ চার্জের জায়গায় উত্তর মেরু চলে আসবে। দিয়ে রেজাল্টগুলো মোটামুটি একই থাকবে এবং প্রসিডিওরও একই। তো ওগুলো জাস্ট ইলেকট্রিক ফিল্ডের মতোই, একবার দেখলে হয়ে যাবে। মেনলি আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের থিওরিগুলো। তো আমরা প্রথম কোশ্চেনে আসি। প্রথম যেটা বলা হচ্ছে কি, যে বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপটি লেখো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকবারের জন্য। তো ধরা যাক আমাদের কাছে একটা তার আছে, যে তারের মধ্যে দিয়ে কোনো একটা প্রবাহ হচ্ছে আই। এই তারের কোনো একটা ছোট অংশের জন্য, কোনো একটা ছোট অংশ আমি নিয়ে নিলাম ডিএল। ঠিক আছে, এই ডিএল এর ডিরেকশন কি হবে? এই ডিএল এর ডিরেকশন হবে, আমি যদি এখানে কোনো একটা স্পর্শক আঁকি, একদম এইখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শকটার যে ডিরেকশন সেটাই হবে ডিএল এর ডিরেকশন। ঠিক আছে, এখান থেকে এই থেকে ধরলাম আর দূরত্বে, এই ডিএল এলিমেন্ট থেকে, ক্ষুদ্র অংশের থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্র লিখতে বলে, তখন আমরা ইউজ করব কি, বায়ো-সাভার্ট সূত্র। বায়ো-সাভার্ট সূত্র বলছে আর দূরত্বে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র সেটা কত হবে, ডিবি। কারণ আমাদের ছোট এলিমেন্ট, তার জন্য চৌম্বক ক্ষেত্র, তাই ছোট ম্যাগনেটিক ফিল্ডই তৈরি হবে ডিবি। এবং ডিবি প্রপোর্শনাল টু কার সাথে? ডিবি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ যে প্রবাহটা হচ্ছে তার সাথে সমানুপাতিক। প্রপোর্শনাল টু ডিএল, আমরা যেটুকু অংশ নিয়েছি সেইটুকু লেন্থের সঙ্গে সমানুপাতিক। এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, অর্থাৎ দূরত্ব যেটা তার বর্গের ব্যস্তানুপাতিক। এবং আরেকটা জিনিসের সঙ্গে সমানুপাতিক, সেটা কি, সাইন থিটা। স্যার থিটা কি? থিটা হচ্ছে এই যে স্পর্শকটা ডিএল যে ডিরেকশনে, অর্থাৎ ডিএল যে পয়েন্টে নিচ্ছি সেই স্পর্শকটা, তার সঙ্গে আর এর যে মধ্যবর্তী কোণ সেইটা হচ্ছে থিটা, তাহলে তার সাইন থিটার সঙ্গে সমানুপাতিক। তাহলে এই চারটেকে কম্বাইন করে আমরা লিখতে পারি ডিএল ডিবি ইকুয়ালস টু, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক, সেটা আনলাম μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হলো বায়ো-সাভার্ট সূত্রের স্কেলার রূপ। ঠিক আছে, এটা হলো বায়ো-সাভার্ট সূত্রের স্কেলার রূপ। μ0 আমরা জানি, μ0 হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, তাহলে এটার ভেক্টর রূপ কি হবে? যদি ভেক্টর রূপ লিখতে হয়, তাহলে ডিবি ইকুয়ালস টু, ভেক্টর সাইন দিলাম। আমরা জানি যে কোনো ভেক্টরকে কিভাবে লেখা যায়, তার মান ইনটু, তার মান ইনটু একটা ইউনিট ভেক্টর, একক ভেক্টর একটা লিখতে হয়। তো একক ভেক্টর কি হবে? একক ভেক্টর আমরা এখানে আর ক্যাপ নিলাম। ঠিক আছে, একক ভেক্টর আর ক্যাপ নেব। আচ্ছা, একক ভেক্টর না, একক ভেক্টরটা আমরা নেবো কীভাবে? ধরা যাক যদি আমি এইভাবে লিখি যে এন ক্যাপ নিলাম, সাপোজ এন ক্যাপ নিলাম। এবারে এন ক্যাপটাকে ভাঙবো কীভাবে? এন ক্যাপটাকে ভাঙবো, তার জন্য একটা সহজ রাস্তা আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে আমরা এই আইডিয়াল সাইন থিটাকে সরাসরি ভেক্টর ফর্মে লিখতে পারি। আমরা জানি যে কোনো ক্রস প্রোডাক্ট ভেক্টরের, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা কি লিখি, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এটা যদি মান লিখি তাহলে এ বি সাইন থিটা হয়। তার মানে এখানে যে আইডিয়াল সাইন থিটা রয়েছে, আই তো স্কেলার কোয়ান্টিটি, একটা আইকে রাখলাম, এই যে ডিএল সাইন থিটা রয়েছে, এটাকে আমরা ভেক্টর উপায় কিভাবে লিখবো? তাহলে আই ডিএল ক্রস আর ক্যাপ। স্যার আর ক্যাপ কেন লিখলাম? কারণ আমরা জানি দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে প্রথম ভেক্টরের মান আসবে, দ্বিতীয় ভেক্টরের মান আসবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে আর ভেক্টর লিখতাম, সমস্যাটা কী হতো? ডিএল ক্রস আর লিখলে, ডিএল ক্রস আর লিখলে সমস্যা হতো যে ডিএল ভেক্টরের মান আসতো, অর্থাৎ ডিএল আর ভেক্টরের মান আসতো, দেন সাইন থিটা আসতো। তো এখানে তো ওপরে আর নেই। কিন্তু যদি আমি আর ক্যাপ লিখি, আর ক্যাপের মান কত? আর ক্যাপের মান হচ্ছে 1, অর্থাৎ আমি এখানে ইউনিট ভেক্টরটাকে যদি ক্রস প্রোডাক্টে রাখি, তাহলে 1 যে ম্যাগনিটিউড সে বা মানটা, সেটা এখানে গুণ হবে। অর্থাৎ দেখ, এইখানে ডিএল এর সঙ্গে 1 কিছু নেই, মানে আমি 1 গুণ ভাবতেই পারি। অর্থাৎ এইখানে মাথায় রাখবি যে আর ক্যাপ আসবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা অ্যাবজর্ব হয়ে গেল, আর নিচে আমি লিখলাম আর স্কোয়ার। ঠিক আছে, নিচে আমি লিখলাম আর স্কোয়ার। তাহলে কি থাকছে? তাহলে এখান থেকে আরেকটু সিম্পলিফাই করে দেওয়া যায়, ডিবি ইকুয়ালস টু μ0/4 পাই
মিউ 0/4 আই ডিএল ক্রস, এবার যদি আর ক্যাপকে আমরা লিখি আর ভেক্টর বাই মড আর লিখতে পারি, তাহলে নিচে চলে আসবে আর কিউব। ঠিক আছে, আর ভেক্টর মানে আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর। তো এই কনসেপ্ট থেকে আমরা নিচে আর কিউব পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ বায়ো-সাভার্ট ল। ঠিক আছে, এর থ্রুতে যে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা যে পাবো তার ডিরেকশন কোন দিকে হবে, তাহলে ডিএল এবং আর এর যে ক্রস প্রোডাক্ট, অর্থাৎ ডিএল এবং আর যে তলে রয়েছে তার সঙ্গে লম্বভাবে হবে, অর্থাৎ ডিবি এটা পারপেন্ডিকুলার টু ডিএল অ্যাজ ওয়েল অ্যাজ পারপেন্ডিকুলার টু আর, মানে ডিএল ভেক্টর এবং আর ভেক্টর দুটোর সঙ্গেই কি লম্ব, দুটোর সঙ্গেই লম্ব। ঠিক আছে, মাথায় থাকবে। এবং এটা আমরা কীভাবে ইউজ করি, ক্রস প্রোডাক্টের রুল, সেটা রাইট হ্যান্ড থাম্ব রুল বা আমি যেরকমভাবে করি থাপ্পড় রুল, সেটা দিয়ে হতে পারে। ঠিক আছে, মানে ডিএল এর দিকে হাত রাখবো, ডিএল ক্রস আর, এই থাপ্পড় মারলাম আর এর দিকে, এটা হচ্ছে আর ভেক্টরের ডিরেকশন, এটা হচ্ছে আর ভেক্টরের ডিরেকশন। তাহলে ডিএল এই দিকে হাত রাখলাম, ফাট করে থাপ্পড় মারলাম, ভেতর দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এখানে আমার চৌম্বক ক্ষেত্রটা ভেতরের দিকে। এবং ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড বোঝাতে আমরা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড বোঝাতে অর্থাৎ অন্তর্মুখী বোঝাতে আমরা ক্রস ইউজ করি, আর বহির্মুখী বোঝাতে আমরা কি ইউজ করি, ডট ইউজ করি। ঠিক আছে, বহির্মুখী বোঝাতে আমরা ডট ইউজ করি, অন্তর্মুখী বোঝাতে আমরা ক্রস ইউজ করি, আর বহির্মুখী বোঝাতে ডট ইউজ করি। তাহলে ডিএল ক্রস আর থাম ভেতরের দিকে যাচ্ছে, তো এটা অন্তর্মুখী হবে, তাহলে ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, তো ভেক্টর ফর্ম হলো এবং কীভাবে ডিরেকশন দেয় বোঝা গেল। নেক্সট আমরা এটা পড়বো, সেটা হচ্ছে কি, একটি ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো। তো ঋজু পরিবাহী একটা রয়েছে, যার একটা দৈর্ঘ্য রয়েছে ধর, ঠিক আছে, সেটার জন্য আর দূরত্বে পি বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। ভালো কথা। তো একটা কাজ করি, আমরা প্রথমে ডিএল একটা ডিস্টেন্স নিলাম। দেখ, বায়ো-সাভার্ট ল কিন্তু কখনোই পুরো তারের জন্য বা পুরো সিস্টেমের জন্য চৌম্বক ক্ষেত্র দেয় না, ও দেয় একটা ছোট এলিমেন্টের জন্য। তো আমরা এখানেও একটা ছোট এলিমেন্ট নিয়ে নিচ্ছি ডিএল, যেটা তারের মধ্যবিন্দু থেকে, বা তারের মধ্যবিন্দু ছেড়ে দিলাম, পি বিন্দু থেকে তারের সংযোজী রেখা, পি বিন্দু থেকে তারের সংযোজী যে লম্ব দূরত্ব সেটা আর। ঠিক আছে, পি বিন্দু, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, সেখান থেকে তারের উপর একটা লম্ব টানবো, সেই লম্ব দূরত্বটা আর। এবং এখান থেকে এই পয়েন্ট অর্থাৎ ও থেকে এল দূরত্বে আমরা একটা, সেটা উপরেও নিতে পারি নিচেও নিতে পারি, ম্যাটার করে না, একটা ছোট্ট এলিমেন্ট, ছোট্ট টুকরো ডিএল নিয়ে নিলাম। এই ডিএল অংশটার জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, একদম বায়ো-সাভার্ট ল ইউজ করি, ডিবি ইকুয়াল টু মিউ 0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখন থিটা কোনটা, এখানে দেখ অনেকগুলো কোণ আছে এবং কনফিউশন হয়। ডিএল হচ্ছে, থিটা হচ্ছে সেই কোণটা যেটা ডিএল এবং দূরত্বের মধ্যে। এখানে দূরত্ব কোনটা স্যার, আর না, ভুল হলো। ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব, ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব কোনটা, ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব, এই দেখ ডিএল থেকে পি এর দূরত্ব, সেইটাকে আমরা এখানে আর নিয়েছিলাম, ম্যাটার করে না, আমাদের নিতে হবে কি, এই যে বাই যেটা ডিস্টেন্স, সেটা কোন ডিস্টেন্স, ডিএল থেকে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে চাইছি তার দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে ডিএল থেকে চৌম্বক ক্ষেত্র যে পয়েন্টে বার করতে চাইছি তার দূরত্ব আমরা ধরে নিয়েছি কি এক্স। ঠিক আছে, এক্স। তো এবং এই ডিএলটা যদি আমি এখানে ধরি, তাহলে এক্স এর ভ্যালু ডেফিনেটলি আলাদা হয়ে যাবে, তাই না, যেখানে আমি ডিএল ধরবো সেই অনুযায়ী এক্স এর ভ্যালু আলাদা আলাদা হবে এবং থিটাও আলাদা হবে। তো আমি ধরে নিলাম থিটা অ্যাঙ্গেল রয়েছে, তাহলে আইডিয়াল সাইন থিটা বাই এক্স স্কোয়ার লিখলাম। এবার যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি তিনটে অ্যাঙ্গেল, অর্থাৎ 90, আলফা এবং থিটা, তিনটে অ্যাঙ্গেলের সাম কত হবে, 180 ডিগ্রি। তার মানে থিটা এবং আলফা পরস্পর কী হবে, পূরক কোণ হবে, থিটা আর আলফা পরস্পর পূরক কোণ হবে। তাহলে আমি কি এটা লিখতে পারি, থিটা প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা। এবার দেখ এই ট্রায়াঙ্গেল থেকে আবার এই ট্রায়াঙ্গেলটা চলে এই ট্রায়াঙ্গেল থেকে দেখ আর এক্স এর মধ্যে রিলেশন কি, আর হচ্ছে ভূমি, এক্স হচ্ছে অতিভুজ। তাহলে আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি আমি কস আলফা লিখি, কি আসবে, আর বাই এক্স, তাই তো, আর বাই এক্স, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস আলফা। সেখান থেকে আমি এক্স পেলাম কি, আর বাই কস আলফা বা আর সেক আলফা। নেক্সট আসছে কি, আবার যদি এই ট্রায়াঙ্গেলে, সেম ট্রায়াঙ্গেলে যদি আমি ট্যান আলফা ইউজ করি, ট্যান আলফা ইউজ করলে কি হবে, ট্যান আলফা ইকুয়ালস টু আলফার উল্টো দিকে আছে লম্ব বাই অতিভুজ, এল বাই এক্স, লম্ব বাই ভূমি, তো এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এল বাই আর, ঠিক আছে, এল বাই আর হয়ে গেল। তাহলে আমি দুদিকে কি নিলাম, ডিফারেন্সিয়াল নিলাম, দুদিকে নিলাম কি ডিফারেন্সিয়াল নিলে কি থাকবে, ডিফারেন্সিয়াল যদি নিই তাহলে সেক্স স্কোয়ার আলফা ডি আলফা, ট্যান আলফাকে ডিফারেন্সিয়েট করলে আসবে সেক্স স্কোয়ার আলফা, যেহেতু আমি ডিফারেন্সিয়াল নিচ্ছি সেক্স স্কোয়ার আলফা ডি আলফা ইকুয়ালস টু 1/r, আর তো কনস্ট্যান্ট, একটা লম্ব দূরত্ব ফিক্সড, শুধু এল এর ওপর ডিফারেন্সিয়াল হলো 1/r dl, তাহলে এখান থেকে তুই ডিএল এর ভ্যালু পেলি আর সেক্স স্কোয়ার আলফা ডি আলফা। নাও ইউ হ্যাভ টু পুট অল দিস ইন ফার্স্ট ইকুয়েশন। তাহলে প্রথম ইকুয়েশনে যদি আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি আসছে, ফ্রম
ফ্রম 1, এই সাবস্টিটিউশনগুলো করে নিতে হবে। তাহলে কি হবে, সব এই যে এতগুলো ভেরিয়েবল আছে না, সব একটা ভেরিয়েবলে চলে আসবে, সেটা হচ্ছে আলফা। তাহলে ডিবি ইকুয়ালস টু μ0/4 μ0/4 আই, ডিএল এর জায়গায় কত বসাবো, আর সেক স্কোয়ার আলফা ডি আলফা, আর সাইন থিটার জায়গায় কত বসাবো, 90 মাইনাস আলফা, সাইন 90 মাইনাস আলফা, তাহলে কত হয়ে গেল, কস আলফা ডিভাইডেড বাই, নিচে আছে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কত বসাবো, দেখ এক্স এর জায়গায় আর সেক আলফা, তার স্কোয়ার আছে, তার মানে আর স্কোয়ার সেক স্কোয়ার আলফা। তাহলে কি, তো সেক স্কোয়ার আলফা উপরে নিচে কেটে গেল, একটা আর কেটে গেল, পড়ে থাকছে কি, ডিবি ইকুয়ালস টু μ0/4 আই আই বাই আর, একটা পড়ে থাকছে, আর পড়ে থাকছে ভেতরে কস আলফা ডি আলফা, কস আলফা ডি আলফা। এবার যদি আমি টোটাল ম্যাগনেটিক ফিল্ড চাই, সুতরাং মোট চৌম্বক ক্ষেত্র, মানে গোটা তারের জন্য, আমরা এইখানে চৌম্বক ক্ষেত্রটা কার জন্য ক্যালকুলেট করলাম, এই ছোট এলিমেন্টের জন্য, ডিএল এর জন্য, বাট আমাকে তো গোটা তারের জন্য করতে হবে। তাহলে কি করতে হবে, ডিএল কে ডিবি কে যেটা পেলাম সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র ইন্টিগ্রেশন ডিবি কে কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আর μ0/4 আই বাই আর, এগুলো সবই বাইরে রইলো, ইন্টিগ্রেশনের মধ্যে রইলো শুধু কস আলফা ডি আলফা। আচ্ছা, লিমিট কোথায় হবে, একদম এই মাথা থেকে এই মাথা অবধি, এই অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে, ওপর থেকে নিচে নামছে, এই যে বেস লাইন, যেটা বেস লাইন থেকে নিচের দিকে, অর্থাৎ এটা হচ্ছে যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল অলওয়েজ নেগেটিভ হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল পজিটিভ হয়, ঠিক আছে। বা সিম্পলি আমরা যদি এরকম ভাবি যে নিচের অ্যাঙ্গেলটাকে আমরা যদি নেগেটিভ ভাবি, ঠিক আছে, নিচের অ্যাঙ্গেলটাকে নেগেটিভ, ওপরের অ্যাঙ্গেলটাকে পজিটিভ, ঠিক আছে, সেটাও ধরতে পারি, অসুবিধা নেই। নিচের অ্যাঙ্গেলটাকে নেগেটিভ, ওপরের অ্যাঙ্গেলটাকে পজিটিভ, সেটাও ধরতে পারি। তাহলে আমরা কি লিখবো এখানে, মাইনাস আলফা 2 থেকে প্লাস আলফা 1, ঠিক আছে, অ্যাঙ্গেলটা নিচে রয়েছে, সো মাইনাস আলফা 2, সেখান থেকে আমি নেব প্লাস আলফা 1, ওপরে উঠছে, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে, ইন্টিগ্রেট করলে আমার চলে আসছে μ0/4 কারেন্ট বাই ডিস্টেন্স ইন্টু কস আলফাকে ইন্টিগ্রেট করলে সাইন আলফা, এবং যদি আমি লিমিট বসাই তাহলে সাইন আলফা 1 মাইনাস সাইন অফ মাইনাস আলফা 2, ঠিক আছে। তাহলে এবার সাইন ফাংশনের মধ্যে যদি মাইনাস থাকে সেটাকে বাইরে নিয়ে আসা যায়, সাইন ফাংশনের মধ্যে যদি মাইনাস থাকে তাকে বাইরে নিয়ে আসা যায়, তাহলে μ0/4 আই বাই আর ইন্টু সাইন আলফা 1, মাইনাসটা বাইরে যদি আসে তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন আলফা 2, ঠিক আছে। সাইন ফাংশন অড ফাংশন বলে এটা করা যায়, ভেতরে মাইনাস থাকলে বাইরে নিয়ে আসা যায়। তাহলে এটা হয়ে গেল তোর মেন ফর্মুলা, এটা হয়ে গেল মেন ফর্মুলা। এবং এখান থেকে আমাদের অনেক সময় বার করতে বলে যে এই ফর্মুলা থেকেই দেখাও যে যদি তারটা ইনফাইনাইট ডিস্টেন্স হতো, অসীম দৈর্ঘ্যের তার হতো, তাহলে কী হতো, অসীম দৈর্ঘ্যে, তাহলে আমরা মেন ফর্মুলা পেলাম বি ইকুয়ালস টু μ0/4 কারেন্ট বাই ডিস্টেন্স সাইন আলফা 1 প্লাস সাইন আলফা 2। এবার যদি আমরা এরকম ভাবি যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি হবে, অসীম তারের জন্য আমাদের আলফা 1 এবং আলফা 2 নিয়ারলি ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে যাবে, তাই তো, নিয়ারলি ইকুয়ালস টু কী হবে, 90 ডিগ্রি। সেক্ষেত্রে বি ইকুয়ালস টু μ0/4 আই বাই আর সাইন 90 প্লাস সাইন 90, তাহলে কত হয়ে গেল 2, দুটোই 1, তাহলে 2 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমার ফর্মুলা। আর যদি বলে অর্ধ অসীম তারের জন্য, অর্ধ অসীম তারের জন্য, তাহলে আলফা 1 আমি ধরলাম 90, মানে একদিকটা ইনফাইনাইটলি এক্সপেন্ডেড, আরেক দিকে কিছুই নেই মানে অ্যাঙ্গেল কত হয়ে যাবে 0। তাহলে সেক্ষেত্রে আমার বি কত চলে আসছে, বি হয়ে যাচ্ছে μ0/4 আচ্ছা, এখানে যদি আমি আলফার জায়গায় 90 বসাই আলফা 1-এর জায়গায়, তাহলে কত হয়ে যাচ্ছে 1, আর এখানে 0 বসালে 0, তাহলে হয়ে যাচ্ছে শুধু আই বাই আর, এটা হয়ে যাচ্ছে আমার ফর্মুলা। তাহলে এই দুটো ফর্মুলা তোকে এখান থেকে বার করতে দিতে পারে, ঠিক আছে, খেয়াল রাখিস। এবং দেখ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, অর্থাৎ ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি পাল্টায়, ডিস্টেন্সের সঙ্গে আমি যদি গ্রাফ প্লট করি কীরকম আসবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আসবে, বি আর rectangular hyperbola as b is inversely proportional to the distance, ঠিক আছে। চলো নেক্সট আমরা আসি,
বৃত্তাকার লুপে ধরা যাক এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এই কারেন্টের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তো আমরা আবার সেই একটা ছোট্ট ডিএল এলিমেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে, ছোট্ট একটা ডিএল এলিমেন্ট নিয়ে নিলাম। ডিএল এলিমেন্টের ডিরেকশনটা এই দিকে দেবো, কারণ কারেন্ট যেভাবে ঘুরছে, কারেন্ট এই ঘুরলো, এইখানে এলো, এইটা হলো ডিএল এর ডিরেকশন, ঠিক আছে, এটা হলো ডিএল ভেক্টরের ডিরেকশন। তো এবং এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর, এই যে ডিএল এলিমেন্ট থেকে যে পয়েন্টে ফিল্ড বার করতে হবে সেই অবধি ডিরেকশন হচ্ছে আর, ঠিক আছে। তাহলে কি লুপের ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে? একদম ইন্টু μ0/4π, অর্থাৎ একদম আমরা বায়োসাভার্ট ল লিখে ফেললাম। এবার থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু কত হবে? μ0/4π, থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। কেন স্যার? কারণ sin 90 হয়ে 1। কেন হচ্ছে এটা? কারণ ডিএল হচ্ছে স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর, এবং আরটা হচ্ছে রেডিয়াস বরাবর, তাই না? দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? সাইন থিটা কোনটা? এটা হচ্ছে থিটা। আর এবং ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল, তো ডিএল হচ্ছে স্পর্শক বরাবর, আর রেডিয়াস, স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 90 ডিগ্রি, সাইন 90 বসিয়ে দিলাম, তাহলে এটা চলে আসছে আমার μ0/4π আইডিএল বাই আর স্কোয়ার, μ0/4π আইডিএল বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র পেতে গেলে কি করতে হবে? বি ইকুয়ালস টু ইন্টিগ্রেট করে দিতে হবে ডিবিকে ইন্টিগ্রেট করবো, কনস্ট্যান্টগুলোকে বাইরে রাখি, μ0/4π আই বাই আর স্কোয়ার। আর তো রেডিয়াস, এ তো কনস্ট্যান্ট, সব জায়গায় দূরত্ব সেম। দেখ সেন্টার থেকে তুই এখানে ডিএল নে, এখানে নে, সব জায়গায় দূরত্ব কিন্তু রেডিয়াসেরই সমান, ব্যাসার্ধের সমান। তো ব্যাসার্ধ বাইরে চলে এলো অটোমেটিক্যালি। ইন্টিগ্রেশনের মধ্যে গিয়ে পড়ে রইলো ডিএলকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? ডিএল হচ্ছে এই গোটা লুপের ওপর একটা ছোট্ট অংশ, তাকে ইন্টিগ্রেট করলে গোটা লুপের দৈর্ঘ্য পাবো, তাই না? অর্থাৎ 2πr। তাহলে আমরা লিখতে পারি μ0/4π আই বাই আর স্কোয়ার ইন্টু 2πr। একটা আর কেটে দিতে পারিস, তাহলে পড়ে থাকছে কি? এই 2π4π কাটবি না, রেখে দিবি। বি ইকুয়ালস টু μ0/4π আই বাই আর, মানে কারেন্ট বাই রেডিয়াস, ইন্টু 2π। এটা রেখে দেওয়ার দুটো সিগনিফিকেন্স আছে। একটা, μ0/4π এর একটা ফিক্সড ভ্যালু আছে, μ0/4π এর একটা ভ্যালু আছে কত? 10⁻⁻7, ঠিক আছে, 10⁻⁷। ওই যে ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে যখন বলেছিলাম 1/4πε রেখে দিবি, সেরকম এটাকেও রেখে দিবি, তাহলে তুই ভালো একটা ভ্যালু বসাতে পারবি। আর দুই, এই যে 2π এর সিগনিফিকেন্স কি? 2πটা কেন এলো? 2π এলো ফুল সার্কেলের জন্য, ফুল সার্কেলের জন্য। এটা তুই পরীক্ষায় লিখবি না, জাস্ট মনে রাখ, ফুল সার্কেলের জন্য 2π এলো, ঠিক আছে। তাহলে যদি আমাকে বলে এরকম একটা আর্ক আছে, ঠিক আছে, সেমি সার্কুলার আর্ক, তো সেমি সার্কুলার আর্কে কারেন্ট ফ্লো করছে তার জন্য, মানে অর্ধবৃত্তাকার একটা লুপ রয়েছে, ঠিক আছে, অর্ধবৃত্তাকার একটা লুপ রয়েছে, তার জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কত হবে? খুব সোজা ফর্মুলা আমরা লিখবো সরাসরি, বি ইকুয়ালস টু μ0/4π কারেন্ট বাই রেডিয়াস, ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর, ঠিক আছে, ব্যাসার্ধ ধরে নিলাম আর। এবার অ্যাঙ্গেলটা কত লিখবো? আমরা দেখ ফুল সার্কেলের জন্য কত লিখেছি? 2π, তাহলে অর্ধবৃত্তের জন্য কত লিখবো? পাই, কারণ সেন্টারে দেখ, ফুল সার্কেল সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করে? ফুল সার্কেল সেন্টারে 2π অ্যাঙ্গেল তৈরি করে, তাই না? ফুল সার্কেল সেন্টারে 2π অ্যাঙ্গেল তৈরি করে, 2π রেডিয়ান, তাই জন্য 2π এসছে। যদি এখানে হাফ সার্কেল হয় তাহলে ও কত অ্যাঙ্গেল তৈরি করছে ভাই? পাই অ্যাঙ্গেল তৈরি করছে, পাই। তাহলে কি আমি ইন জেনারেল লিখতে পারি? ইন জেনারেল যদি তোকে যে কোনো একটা অ্যাঙ্গেলের বলে, মানে সিম্পল একটা এইরকম ধর বৃত্তচাপ দিল, যেটা ফুল সার্কেলও নয় হাফ সার্কেলও নয়, তাহলে তুই ইন জেনারেল কি লিখবি? বি ইকুয়ালস টু μ0/4π আই বাই আর ইন্টু থিটা, তাই তো? থিটা হচ্ছে সেই কোণ যেটা সেন্টারে তৈরি হচ্ছে, মানে ধর এরকম একটা বৃত্তচাপ বললো, সেই বৃত্তচাপটা এইভাবে সেন্টারে থিটা কোণ তৈরি করছে, ঠিক আছে, এইভাবে থিটা কোণ তৈরি করছে, এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তুই সেন্টারে ইজিলি ম্যাগনেটিক ফিল্ড এই ফর্মুলা থেকে পেয়ে যাবি, খুব সহজ। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি বৃত্তাকার লুপের মধ্যে অক্ষস্থিত বিন্দুতে, আচ্ছা প্রবাহের জন্য অক্ষস্থিত বিন্দুতে, তো আমি ধরে নিলাম এইরকম একটা লুপ রয়েছে আর ক্যাপিটাল আর ব্যাসার্ধের, এই অক্ষস্থিত অর্থাৎ স্মল আর বিন্দু, স্মল আর দূরত্বে একটা পি বিন্দু রয়েছে, সেখানে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তো আমরা আবার সেই বায়োসাভার্ট ল, অলওয়েজ ফুলটার জন্য তো পাওয়া যাবে না, ছোট এলিমেন্টের জন্য বার করে তাকে ইন্টিগ্রেট করতে হবে। তো ছোট এলিমেন্ট নিলাম আমরা কিউ এবং এস বিন্দুতে, একদম অপোজিটে ডায়ামেট্রিক্যালি ব্যাস বরাবর দুটো অপোজিট বিন্দুতে আমরা দুটো এলিমেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। তো ডিএল এর ডিরেকশন কি হবে? একদম এটা দেখ, এটা থ্রি ডাইমেনশনাল ছবি, মানে যদি আমি এরকম গোল আঁকতাম তাহলে ওপরের পয়েন্টে ডিএল নিলে কিরকম আসতো? এরকম। তো আমি যদি এটাকে এবার সাইড থেকে দেখি, তাহলে কিরকম হয়? তুইও কাজ কর, তুই যদি ফোন নিয়ে দেখিস, ফোনটা সামনে না ধরে একটু এরকম করে ধর, দেখ তুই কী দেখতে পাবি? তোর দিকে বেরিয়ে আসছে এটা, তাই না? তোর দিকে বেরিয়ে আসছে, তাহলে সেটা দেখ এই যে আমার দিকে বেরিয়ে আসছে, এটা বাইরের দিকে বেরিয়ে আসছে, আর এখানে
এইখানে যদি আমি ডিএল নিই সেটা ভেতরের দিকে বেরোবে, ঠিক আছে? তো অপোজিট ডিরেকশন। এটা তুই ফোনটাকে যেরকম বললাম ফট করে ঘুরিয়ে নে, দেখ তোর দিকে আর নিচের দিকটা বাইরের দিকে, ঠিক আছে? তো এইটা হয়ে গেল আমার ডিএল এর ডিরেকশন। এবার এই ডিএল এর সঙ্গে আর আর কোনটা স্যার? এইটা আর না, আর হচ্ছে মানে আমাদের ক্ষেত্রে দূরত্ব, এটা বায়ো সাভার্ট-লয়ের দূরত্ব, সেটা কি বলে? ডিএল এবং যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে চাই তার মধ্যেকার দূরত্ব, সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি, ঠিক আছে? তো এই এক্স দূরত্বটা ডিএল এর সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে? দেখ তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এখানেও তাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে ইজিলি একটা কথা বলতে পারি যে আমরা যদি কিউ বিন্দুতে কিউ এর ডিএল অংশের জন্য পিতে চৌম্বক ক্ষেত্র, পিতে চৌম্বক ক্ষেত্র ডিবি ইকুয়ালস টু কী হয় ফর্মুলা? মিউ জিরো বাই ফোর পাই, তারপর কি ফর্মুলা? আইডিএল সাইন থিটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি, সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা সাইন 90 তো 1, আচ্ছা ডিবি তাহলে কত হয়ে যাচ্ছে? ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিএল বাই, আচ্ছা এক্স স্কোয়ারের জায়গায় কী লেখা যায়? দেখ ভালো করে দেখ, এই ট্রায়াঙ্গেলটা থেকে, এই ত্রিভুজটা থেকে দেখ, এই যে লম্ব, এই যে ভূমি, এই হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে কী হবে? ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখতে পারি পাইথাগোরাস ইউজ করে, একদম তাই লিখে দিল। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কী লিখতে পারি? ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার, ঠিক আছে? হয়ে গেল এটা, ঠিক আছে, তো এটাই থাকবে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার এইটা ডিবি, ডিবির ডিরেকশন কী হবে? আমি বলেছিলাম থাপ্পড় মারতে হবে, থাপ্পড় মারো, ডিএল ক্রস, মানে ডিএলটা অ্যাকচুয়ালি বাইরের দিকে, ডিএল ক্রস আর এইরকমভাবে, এইভাবে ডিবি রয়েছে, ঠিক আছে? এইভাবে ডিবি। সিমিলারলি এইটার ক্ষেত্রেও একই রকম আসবে, একইভাবে অনুরূপভাবে বা সিমিলারলি অনুরূপভাবে এস বিন্দুতে ডিএল অংশের জন্য পিতে চৌম্বক ক্ষেত্র কি হবে? পিতে চৌম্বক ক্ষেত্র কি হবে? তাহলে একই হবে, ফর্মুলা সেম থাকবে, কারণ এইটার এইটা তো আইডেন্টিক্যাল পয়েন্ট, তাই না? মানে জাস্ট ব্যাসের ওই মাথায় রয়েছে, এই মাথায় রয়েছে, তো গল্প একই থাকবে। ডিবি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই আইডিয়াল বাই এই গোটা জিনিসটা স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? এবার এটার ডিরেকশন কোন দিকে হবে? এটারও সেই একইভাবে আমরা ডিরেকশন নিয়ে নেবো, এই দিকে ডিরেকশন, ঠিক আছে? এই যাওয়ার ডিরেকশন। এবার দেখ একটা জিনিস, আমরা যদি এটাকে কম্পোনেন্টে ভাঙি, কি হবে? দেখ ডিবির দুটো কম্পোনেন্ট পাবো, উপাংশ, একটা এইদিকে আর একটা এইদিকে, ঠিক আছে? একটা এইদিকে, কোনটা কোন দিকে হবে? কোন কম্পোনেন্ট কোন দিকে হবে? দেখ আমরা যদি ধরে নিই এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ইজিলি বলতে পারি এটাও থিটা হবে। তাহলে ওপরের দিকে কত কম্পোনেন্ট চলে যাচ্ছে? ডিবি কস থিটা, আর এই দিকে চলে আসছে কি? ডিবি সাইন থিটা, ঠিক আছে? আর এইটা কি আসছে? এটা দেখ এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটা থিটা হবে, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট চলে আসছে ডিবি কস থিটা, অ্যাঙ্গেল রিলেটেড সাইড অলওয়েজ কস, আর এদিকে আসছে ডিবি সাইন থিটা। তাহলে কি? ডিবি সাইন থিটা উপাংশগুলো যোগ হচ্ছে, ডিবি কস থিটা উপাংশগুলো একে অন্যকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? ডিবি কস থিটা উপাংশগুলি নিজেদের প্রতিমিত করে বা ব্যালেন্স করে দেয় একে অন্যকে, দিয়ে ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে সুতরাং লব্ধি চৌম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু কি লিখবো? ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা, ডিবি সাইন থিটাগুলোকে আমরা অ্যাড করবো, ঠিক আছে? ডিবি সাইন থিটাগুলোকে অ্যাড করবো, কারণ এই দুটোর জন্য ডিবি সাইন থিটা অ্যাড হচ্ছে, বাকি আরও যে কোনো পয়েন্ট নিই না কেন প্রত্যেকের জন্য ডিবি সাইন থিটা আসবে, সো ডিবি সাইন থিটাগুলোই অ্যাড আপ হবে, ঠিক আছে? তাহলে ডিবি সাইন থিটাগুলো অ্যাড আপ হবে, তো ডিবির ভ্যালু বসিয়ে দিই, কনস্ট্যান্টগুলোকে বাইরে লিখি, মিউ জিরো বাই ফোর পাই আই বাই
আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার ইন্টিগ্রেশনের মধ্যে রয়েছে ডিএল, ঠিক আছে, আর কি আছে সাইন থিটা আছে। তো সাইন থিটাকে আমরা যদি আলাদা করে লিখি, সাইন থিটাকে আলাদা করে লিখলে কি হবে, সাইন থিটাকে ট্রায়াঙ্গেল থেকে লিখতো, সাইন থিটাকে ট্রায়াঙ্গেল থেকে লিখ, এই দেখ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ আর বাই এক্স, আর বাই এক্স। তো আর বাই এক্সের জায়গায় আবার লিখতে পারি কি আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার তার রুট মানে পাওয়ার হাফ লেখা যায়। তাহলে এখান থেকে কী পড়ে থাকছে মিউ জিরো বাই ফোর পাই, মিউ জিরো বাই ফোর পাই কারেন্ট বাই এখানে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারের হোল পাওয়ার কত চলে আসছে, এখানে কিছু নেই মানে পাওয়ার ওয়ান, আর এখানে পাওয়ার হাফ, তাহলে ওয়ান প্লাস হাফ মিলে কত হলো 3/2, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল পাওয়ার হয়ে যাচ্ছে 3/2। আর ডিএলকে ইন্টিগ্রেট করলে কী পাবো, ফুল লুপের ডিএল কী ছিল, এই গোটা লুপটার একটা ছোট্ট অংশ, তাকে ইন্টিগ্রেট করলে গোটা লুপের পরিধি অর্থাৎ 2πr, ঠিক আছে, গোটা লুপের পরিধি 2πr, এখানে একটা আর ছিল তাহলে এখানে অলরেডি আর স্কোয়ার চলে আসবে। তাহলে বি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই, আবার বলছি 2π 4π কাটবি না কারণ বলে দিয়েছি অলরেডি কনসেপ্ট, এটার ভ্যালু ইজিলি বসানো যায় এবং 2π এর সিগনিফিকেন্স হচ্ছে ওই যে ফুল সার্কেল বলে 2π, তাহলে মিউ জিরো বাই ফোর পাই আর কারেন্ট ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 2π। তো এইটা হয়ে গেল আমার রিলেশন, এইটা হয়ে গেল রিলেশন, ঠিক আছে। এবং নেট ফিল্ড কোন দিকে হবে, এইদিকে অক্ষ বরাবর, নেট যে ফিল্ডটা আসছে সেটা কোন দিকে হচ্ছে অক্ষ বরাবর, অক্ষ বরাবর, ঠিক আছে, অক্ষ বরাবর। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই যে বৃত্তাকার লুপ যেটা ছিল এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কী হবে, সিম্পল, কারেন্ট যেভাবে ঘুরছে, কারেন্ট কীভাবে ঘুরছে এইভাবে, এইভাবে হাত ঘোরা, ডান হাত ডান হাত, এইভাবে ঘোরা, এই কোন দিকে থাম যাচ্ছে ভেতরের দিকে, তো ইনওয়ার্ড ফিল্ড, ডান কত। আচ্ছা কেন্দ্র থেকে লুপের কেন্দ্র থেকে যে দূরত্বটা আমরা নিয়েছি স্মল আর, যেটা ক্যাপিটাল আর থেকে যদি খুব বড় হয় তাহলে এই রিলেশনটা কীভাবে মডিফাই হয়ে যাবে, এই রিলেশনটা কীভাবে মডিফাই হবে, বি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে আমি শুধু স্মল আর স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ পারি তো, আর স্মল আর যদি খুব বড় হয় তাহলে এটাকে শুধু স্মল আর স্কোয়ার লেখা যায়, এটার হোল পাওয়ার কত 3/2 আর এদিকে 2π, তাহলে এটাকে কি আরও একটু ভাঙিয়ে লিখতে পারি, বি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই, কাজ করা যাক, টুটাকে রাখলাম আই ইন্টু পাই আর স্কোয়ার রাখলাম, আর এদিকে স্মল আর এর পাওয়ার কিউব হয়ে গেল, তাহলে বি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই, মিউ জিরো বাই ফোর পাই টু ইন্টু, দেখ এটা হয়ে গেল কারেন্ট, এই পাই আর স্কোয়ার কি লুপের ক্ষেত্রফল, তাহলে 2 ইন্টু আই ইন্টু এ ডিভাইডেড বাই আর কিউ, ডিভাইডেড বাই আর কিউ। এখন আই ইন্টু একে কী বলে, আই ইন্টু এ হচ্ছে চৌম্বক ভ্রামক, একটা কুণ্ডলীর চৌম্বক ভ্রামক, একটা কুণ্ডলীর চৌম্বক ভ্রামক, তাহলে কি আমি এটাকে এম দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে বি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই 2 ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর কিউ, হ্যাঁ স্যার পারি। তাহলে এই যে রেজাল্টটা এটা কি তোর একদম সেই বার ম্যাগনেটের সঙ্গে মিলে যাচ্ছে, তাই তো। এবার লিখবো কি একটি দণ্ড চুম্বকের ক্ষেত্রেও, একটি দণ্ড চুম্বকের, দণ্ড চুম্বকের অক্ষস্থিত, দণ্ড চুম্বকের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে কি হবে বি ইকুয়ালস টু, আমরা জানি ফর্মুলা মিউ জিরো বাই ফোর পাই, মিউ জিরো বাই ফোর পাই 2m, তো এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের থেকেও মনে কর 2p বাই আর কিউব এসেছিল, তো এখানে 2m বাই আর কিউব আসবে, তাই না। তো দুটো ইকুয়েশন যেহেতু সিমিলার আমরা কি বলতে পারি, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, দুটোই সেম ফিল্ড তৈরি করলো, মানে দণ্ড চুম্বকও যা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে একটা বৃত্তাকার কুণ্ডলীও একই চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং একটি বৃত্তাকার কুণ্ডলী, একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী একটি
দণ্ড চুম্বকের সমতুল্য। বলতে পারি এটা? একদম স্যার পারি, কারণ দুটোই সেম ফিল্ড তৈরি করছে, তাই না? দুটোই সেম ফিল্ড তৈরি করছে, ভালো কথা। নেক্সট কি, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে সুদীর্ঘ পরিচু পরিবাহীর জন্য, আচ্ছা অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী আছে, তাকে নিয়ে আমরা যদি অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র লিখি, কি লিখবো? চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলের মান, চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলের মান ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু আই এনক্লোজড, অর্থাৎ সেই গস লয়ের মতো গসিয়ান সারফেস যেরকমভাবে একটা নির্দিষ্ট চার্জকে এনক্লোজ করে রেখেছিল, এখানে এই যে লুপ আমরা নেব সেটাকে বলবো কি অ্যাম্পেরিয়ান লুপ। তো অ্যাম্পেরিয়ান লুপের মধ্যে যে মোট কারেন্ট থাকবে তার মিউ নট গুণ, ঠিক আছে, এই জিনিসটা। তো এটাকে আমরা যদি এখানে ইউজ করি, আমরা কি করলাম, এরকম একটা অসীম দৈর্ঘ্যের তার নিচে যার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তো এর থেকে আর ডিস্টেন্স দূরে, এর থেকে আর ডিস্টেন্স দূরে পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বার করতে চাই। তো একটা সহজ জিনিস বল, আর বিন্দুতে যে শুধুমাত্র পি বিন্দুই থাকবে তা নয়, আর দূরত্বে এই বিন্দুটাও থাকতে পারে, আর দূরত্বে এই বিন্দুটাও থাকতে পারে, চারিদিকে আর দূরত্বে বিভিন্ন বিন্দু থাকতে পারে। তো সবকটা বিন্দুতেই চৌম্বক ক্ষেত্রের মান একই হবে, শুধু দিকগুলো আলাদা হবে, সবকটাতেই চৌম্বক ক্ষেত্রের মান একই হবে। তাহলে আমরা কি করলাম, সিমেট্রি ধরে, সিমেট্রির জন্য প্রতিসম হিসাব করে আমরা একটা বৃত্তাকার লুপ নিলাম, ঠিক আছে, যে সব পয়েন্টে দিয়েই যাতে এই বৃত্তাকার লুপটা যায়। আমরা বলেছিলাম গসিয়ান সারফেসের ক্ষেত্রেও একই কনসেপ্ট, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করব যেন সেই বিন্দু দিয়ে গসিয়ান সারফেসটা যায়, গাউসীয় তলটা পাস করে। তাহলে এখানেও অ্যাম্পিরিয়ান লুপটা ওই বিন্দুগুলো দিয়ে পাস করতে হবে। তাহলে এই সবকটা আর দূরত্বের বিন্দুকে কানেক্টিং করতে পারে একমাত্র এক ধরনেরই সিমেট্রিক লুপ, সেটা কি বৃত্তাকার, যার ব্যাসার্ধ হবে আর এর সমান, যার ব্যাসার্ধ হবে আর এর সমান। কারণ তুই অন্য যে কোনো শেপের লুপ নে, অন্য যে কোনো শেপের লুপ নে, সব জায়গায় কিন্তু দূরত্ব সেম হবে না। আমার তার থেকে যদি সব জায়গায় আর দূরত্বের সব কটা পয়েন্টকে টাচ করতে হয়, একমাত্র একটাই লুপ হতে পারে, সেটা হচ্ছে বৃত্তাকার। তো আমি কি করলাম, আর দূরত্বের জন্য আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার লুপ নিয়ে নিলাম। এবার এই লুপে আমি ডিএল এর ডিরেকশন কোন দিকে নেব, ডিএল এর ডিরেকশন নেব ম্যাগনেটিক ফিল্ডের দিকে, যাতে আমার এই ইন্টিগ্রেশনটা করতে সুবিধা হয়। আমরা জানি যে কোনো একটা তারে চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে থাকে, তারটাকে যদি আমি এরকম থামের দিকে ধরি, তাহলে এইভাবে বাকি চারটে আঙুল ডান হাতের কার্ল করলে যে ডিরেকশনটা পাওয়া যায় সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তার মানে এই তারের চারপাশে এই অর্থাৎ এই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এই রকমভাবে চৌম্বক ক্ষেত্র রয়েছে, তাই তো? তাহলে এখানে দেখ চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন দেখানো হয়েছে এই লুপটার ট্যানজেন্ট বরাবর বা স্পর্শক বরাবর, এবং ডিএলও আমরা বলেছিলাম লুপের স্পর্শক বরাবর, অর্থাৎ দুটোরই ডিরেকশন সেম। বি ও ডিএল এর অভিমুখ একই, এর অভিমুখ একই। তাহলে আমি কি লিখতেই পারি এখান থেকে যে ইন্টিগ্রেশন বি ডট ডিএলকে অবশ্যই ক্লোজ লুপ নিতে হবে, গসিয়ান সারফেস যেরকম ক্লোজ সারফেস ছিল। আচ্ছা এটা কি আমি এরকম লিখতে পারি, ধর এটা রয়েছে তো মিউ জিরো আই এনক্লোজড। আচ্ছা এই লুপটা কত কারেন্টকে এনক্লোজ করে আছে, স্যার গোটা আই কারেন্টটাকেই তো ঘিরে আছে, তাহলে মিউ জিরো ইন্টু আই লিখি। আর এটাই কি লিখবো, বি ইন্টু ডিএল লিখবো, কারণ দুটোরই যেহেতু ডিরেকশন সেম, তাহলে ভাঙলে কি আসবে, বি ডিএল কস থিটা, কস 0 ডিগ্রি, কস 0 ভ্যালু 1। এবার কি, বি যেহেতু সব জায়গায় আমি কি বললাম আর দূরত্ব সব জায়গায় মান সমান, কারণ বি আমরা কি দেখেছি বায়োসাভার্ট ল থেকে দেখেছি 1/r² সঙ্গে পাল্টায়। তো আর যেহেতু সব জায়গায় সেম, এই তার থেকে আর দূরত্ব প্রত্যেকটা পয়েন্টে সেম, এই পয়েন্টের দূরত্ব আর, এই পয়েন্টের দূরত্ব আর, সব পয়েন্টের দূরত্ব আর, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা সব জায়গায় সেম হবে, উইট ক্যান টেকেন আউট। বিকে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে রইল শুধু ডিএল, এবং যেটা কার সমান মিউ জিরো ইন্টু আই এর সমান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বি ইন্টু ডিএলকে ইন্টিগ্রেট করলে কি পাবো, পুরো লুপটার এরিয়া অর্থাৎ 2πr ইকুয়ালস টু মিউ জিরো আই। হ্যাঁ স্যার পারি, তাহলে বি ইকুয়ালস টু চলে আসছে কত সহজেই মিউ জিরো বাই 2πr ইন্টু আই। এটাকে একটু সাজিয়ে যদি লিখি ওপরে নিচে 2 দিয়ে গুণ করে, তাহলে মিউ জিরো বাই 4π2i/r আমার এলো। অসীম দৈর্ঘ্যের তারের জন্য ফর্মুলা এটাই ছিল, এটাই এলো। তো এটা কত সহজে চলে এলো। নেক্সট আমরা যদি একটা সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র বার করি, একটা সলিনয়েড নেওয়া হয়েছে, সেই সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের চেহারা এরকমভাবে দেখানো হয়েছে। এটা খেয়াল রাখতে হবে, সলিনয়েডের ভেতরে এবং বাইরের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র অনেক বেশি, কিন্তু বাইরে তুলনামূলকভাবে চৌম্বক ক্ষেত্র অনেক কম, মানে নগণ্য, ঠিক আছে। এবং এটা একটা আদর্শ সলিনয়েড যার দৈর্ঘ্য অনেক বড়,
তো আমরা এরকম একটা সলিনয়েডের ক্ষেত্রে আমরা যদি অ্যাম্পিয়ার সার্কিট ল আবার ইউজ করি, অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্র আবার ইউজ করি, তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই এনক্লোজড, একদম ঠিক। এবার আমরা ধরে নিলাম এন ইকুয়ালস টু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ 1 সেন্টিমিটার বা 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে কতগুলো এই পাক রয়েছে, ঠিক আছে। তাহলে পি কিউ আর এস আমরা একটা লুপ নিয়ে নিয়েছি, কারণ অ্যাম্পিয়ার ল ইউজ করতে গেলে আমাদের একটা লুপ নিতে হবে। তো আমরা যখনই একটা লুপ নেব আমরা ধরলাম পি কিউ আর এস একটা লুপ রয়েছে, ঠিক আছে। তো এই পি কিউ আর এস লুপে মধ্যে কতগুলো পাক সংখ্যা রয়েছে, এই দেখ 1 2 3 4 এরকম করে অনেকগুলো পাক সংখ্যা, আমরা তো এখানে অল্প কয়েকটা দেখিয়েছি, বাট আরও বেশি থাকতে পারে। তো আমরা যদি ধরে নিই যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন, তাহলে পি কিউ আর এস লুপটা অ্যাকচুয়ালি কতটা লেন্থ বা কতটা দৈর্ঘ্য জুড়ে আছে, এল দৈর্ঘ্য জুড়ে আছে। তাহলে এল এইটুকু দৈর্ঘ্যের মধ্যে অর্থাৎ পি কিউ আর এস লুপের মধ্যে কতগুলো পাক আছে, এন ইন্টু এল, এতগুলো পাক আছে। প্রত্যেক পাকের মধ্যে দিয়েই তো আই কারেন্ট ফ্লো হচ্ছে, প্রত্যেক পাকের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে মোট কতটা কারেন্ট এই লুপটা ঘিরে আছে, এই লুপটা মোট কতটা কারেন্ট ঘিরে আছে, একটা লুপের মধ্যে দিয়ে আই, তাহলে এতগুলো লুপের জন্য এন ইন্টু এল, টোটাল নাম্বার অফ লুপস ইন্টু আই, তাহলে এত হচ্ছে আই এনক্লোজড হয়ে গেল। এবার আমরা যদি এই বাঁ দিকে যে ইন্টিগ্রেশন পার্টটা রয়েছে এটা ক্লোজ লুপের জন্য, অর্থাৎ পি কিউ আর এস এই গোটা ক্লোজ লুপের জন্য, বাট আমরা কি করতে পারি, আমরা এই ইন্টিগ্রেশনটাকে 4টে ভাগে ভেঙে দিতে পারি, যে পি থেকে কিউ অবধি ইন্টিগ্রেট করব, তারপর কিউ থেকে আর, তারপর আর থেকে এস, তারপর এস থেকে পি, 4টে ভাগে আমরা ইন্টিগ্রেশনটাকে লিখতে পারি, ঠিক আছে। এবার এক এক করে আসা যাক। পি কিউ পার্টে যদি আমি বি ডট ডিএল দেখি কি হবে, দেখ আমার ডিএল কোনটা, ডিএল হচ্ছে এই ছোট্ট অংশ, মানে এই যে পি কিউ দৈর্ঘ্যের ওপর একটা ছোট্ট অংশ হচ্ছে ডিএল, ঠিক আছে। এবং চৌম্বক ক্ষেত্র দেখতে পাচ্ছি এই দিকেই, তাই না, দেখ চৌম্বক ক্ষেত্রে আরো দেখ এই দিকে, অর্থাৎ সেম ডিরেকশন, সেম ডিরেকশন হলে ডট প্রোডাক্ট কি হয়, সিম্পলি বি ডিএল হয়ে যাবে, সিম্পলি বি ডিএল হয়ে যাবে। তাহলে বি ডিএল ইন্টিগ্রেশন ফ্রম পি টু কিউ প্লাস, এবার বি ডট ডিএল কোথায়, কিউ থেকে আর, খেয়াল কর কিউ আর যে লেন্থটা সেখানে ডিএল আমি যদি এইটা ধরি, সেখানে যদি আমি এইটা ডিএল ধরি, তাহলে ডিএল এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। দুটো ভেক্টর যদি একে অন্যের সঙ্গে লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট কত হয়, 0, ডট প্রোডাক্ট 0, তো 0 হয়ে গেল। আর এস স্যার এখানে তো আবার ডিএল হচ্ছে এইদিকে, এখানে তো ডিএল এইদিকে, এবং ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে স্যার, ভাই এক্ষুনি বললাম যে সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড নগণ্য, তার মানে বি বাইরের দিকে, বি আউটসাইড টেন্স টু 0, বি আউটসাইড টেন্স টু 0, তাহলে বি যদি নিজেই 0 হয় তাহলে এই ইন্টিগ্রেশনের গোটা ভ্যালু হয়ে গেল 0, প্লাস এখানে পি থেকে এস, বা সরি এস থেকে পি, তো এস থেকে পি যখন আসছি তখন ডিএল এর ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, ডিএল এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এবং ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্ব, তাহলে লম্ব হলে আবার দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে, 0, তাহলে এই তিনটে 0 হয়ে গেল। পড়ে রইল কত, ইকুয়ালস টু মিউ 0 আই এনক্লোজটাকে আমরা কত লিখবো, এই যে এন ইন্টু এল ইন্টু আই। এবার পি টু কিউ, বিটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো। সলিনয়েডের মাথায় রাখবি যদি একটা দীর্ঘ আদর্শ সলিনয়েড হয় তাহলে সলিনয়েডের অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমান হবে, ঠিক আছে। এরপর তাহলে বি কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রেশনটা হবে ডিএল এর ওপর পি থেকে কিউ ইকুয়ালস টু মিউ 0 এন এল ইন্টু আই। এবার ডিএল কি, ডিএল হচ্ছে এই যে পি কিউ যে লুপটার অংশ নিয়েছে, পি কিউ এই যে এইটুকু দৈর্ঘ্য, পি কিউ যে এল দৈর্ঘ্য তার একটা ছোট অংশ, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো স্যার, গোটা লেন্থটা পাবো, অর্থাৎ এল দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে ইন্টিগ্রেট করলাম, করে পেলাম হচ্ছে এল, তাহলে বি ইন্টু এল ইকুয়ালস টু মিউ 0 এন এল ইন্টু আই, এল কেটে গেল, তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড পেলাম কত, বি ইকুয়াল টু মিউ 0 এন আই। এখানে খেয়াল রাখবি এনটা টোটাল নাম্বার অফ টার্নস নয়, এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, অর্থাৎ একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি, একটা টরয়েডের যদি অক্ষস্থিত কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বার করতে যাই, টরয়েডের অক্ষের ওপর, ঠিক আছে, টরয়েডের ভেতরে এবং বাইরে খেয়াল রাখবি, ভেতরেও চৌম্বক ক্ষেত্র 0 এবং বাইরেও চৌম্বক ক্ষেত্র 0, শুধু টরয়েডের এই অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র থাকে, ঠিক আছে। তো টরয়েডের অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র কীভাবে বার করবো, আমরা এখানে ফার্স্টে এই অক্ষস্থিত কোনো একটা বিন্দু নিলাম, যার ব্যাসার্ধ নিলাম কত, সেটাও একটা গোলই হবে, তো সেই ব্যাসার্ধটা আমরা নিলাম আর অ্যাভারেজ। কেন আর অ্যাভারেজ, কারণ আমরা যদি এরকম একটা ইনার সার্কেল নিই এবং একটা আউটার সার্কেল নিই, দেখ দুটো নিতে পারি, একটা ইনার সার্কেল একটা আউটার সার্কেল, ঠিক আছে, একটা আউটার সার্কেল একটা ইনার সার্কেল নিতে পারি। তো ইনার সার্কেলের ব্যাসার্ধ যদি হয় R1
এবং আউটার সার্কেলের ব্যাসার্ধ যদি হয় R2, তাহলে এই অ্যাভারেজ রেডিয়াসটা কত হবে? R1 প্লাস R2 বাই 2। ক্লিয়ার? R1 প্লাস R2 বাই 2। তাহলে এই যে আমার 2πr দৈর্ঘ্যের যে লুপটা নিয়েছি, অ্যাম্পেরিয়ান লুপ, 2πr দৈর্ঘ্যের যে অ্যাম্পেরিয়ান লুপ, সেই লুপের মধ্যে কতটা প্রভাব আছে না, তার জন্য দেখতে হবে স্যার সেই লুপের মধ্যে কতগুলো পাক সংখ্যা আছে। তো আমি আবার ধরে নিচ্ছি n ইকুয়ালস টু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে 2πr দৈর্ঘ্যের মধ্যে লুপে আবদ্ধ মোট প্রবাহ কত? মোট পাক সংখ্যা তাহলে কত হয়ে যাবে? একক দৈর্ঘ্যে n, তাহলে 2πr দৈর্ঘ্যে 2πr ইন্টু n, তার সঙ্গে i মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 2πr n ইন্টু i, এটা হলো গিয়ে কতটা প্রবাহ আবদ্ধ আছে। আবার তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্র অনুযায়ী এটা লিখলাম, বি আর ডিএল আবার সেম ডিরেকশনে, বি বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন হবে ডিএল এর ওপর, ক্লোজ ইন্টিগ্রেশন ইকুয়ালস টু মিউ জিরো আই এনক্লোজের জায়গায় লিখে দিই 2πr ইন্টু এন ইন্টু আই, আর বি ইকুয়ালস টু, আচ্ছা ডিএলকে ইন্টিগ্রেট করলে কি পাবো? ডিএল হচ্ছে এই ছোট্ট একটা অংশ, ধর এই যে এই ছোট একটা অংশ, সেটা হচ্ছে ডিএল, এই ছোট একটা অংশ হচ্ছে ডিএল, তাকে ইন্টিগ্রেট করলে কি পাবো? এই যে লুপটা মিডিলে যে লুপটা আছে, অক্ষ বরাবর যে লুপটা আছে, সেই লুপটার পরিধি পাবো, অর্থাৎ 2πr ইকুয়াল টু মিউ জিরো ইন্টু 2πr ni। তাহলে 2πr কেটে দিতে পারি দুদিক থেকে, আমার বি চলে এলো কত? মিউ জিরো এন আই। এখানে খেয়াল রাখবো এনটা ইকুয়ালস টু কি? এন ইকুয়ালস টু একদম টোটাল নাম্বার অফ টার্নস বাই 2πr, টোটাল নাম্বার অফ টার্নস, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা তো, তাহলে মোট পাক সংখ্যা, টোটাল নাম্বার অফ টার্নস বা মোট পাক সংখ্যা বাই 2πr। ঠিক আছে, তো এইটা হয়ে গেল টরয়েডের প্রুফটা। নেক্সট কি? সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা, খুব ইম্পর্টেন্ট। সাইক্লোট্রন কম্পাঙ্ক কি বলছে? যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে কোনো একটা কণাকে, কোনো একটা আহিত কণাকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করানো হয়, তাহলে কি হবে? তার উপর যে প্রযুক্ত বল কাজ করবে, সেটা এক্সপ্রেশন কি? এফ ইকুয়াল টু লরেঞ্জ ফোর্স, তাই তো? লরেঞ্জ ফোর্স, সেটা ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, যার মান কত হয়? যদি আমরা মান লিখি তাহলে কিউ ভিবি সাইন থিটা। এবার ভি আর বি এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি, তাই সাইন 90 লিখলাম। ঠিক আছে, ইকুয়ালস টু হয়ে গেল কিউ ভিবি। এবার একটা জিনিস খেয়াল কর, ক্রস প্রোডাক্টের নিয়ম কি বলে? ক্রস প্রোডাক্টের নিয়ম আমি এক্ষুনি আগেও রিভাইজ করে দিলাম। যে ভেক্টরটা আমরা পাচ্ছি সেটা কি? এই দুটোর সাথেই পারপেন্ডিকুলার, অর্থাৎ এফ এবং ভি একে অন্যের সঙ্গে লম্ব হবে, এফ এবং ভি একে অন্যের সঙ্গে লম্ব হবে। এবং এইটার জন্য যেহেতু এফ ইকুয়ালস টু কি? কিউ ভি ক্রস বি, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। ঠিক আছে, ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী এফ ইজ পারপেন্ডিকুলার টু ভি, সুতরাং এফ ডট ভি কি হয়ে যাবে? এফ ডট ভি, দুটো ভেক্টর যারা একে অন্যের লম্ব, তাদের ডট প্রোডাক্ট কত হয়? 0। এবং এফ ডট ভিকে আমরা কি লিখি? পাওয়ার লিখি, তাহলে পাওয়ার ইকুয়াল টু 0, তাহলে ওয়ার্ক বাই টাইম সেটাও ইকুয়াল টু 0, সুতরাং ওয়ার্ক ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা লিখবো কি? চৌম্বক বল এফ ম্যাগনেটিক একটা কার্যহীন বল, একটা কার্যহীন বল। ঠিক আছে, কার্যহীন বল, এবং কার্যহীন বল যেহেতু, তাই জন্য এই বল বেগের দিক পরিবর্তন করলেও মান পরিবর্তন করতে পারে না, দিক পরিবর্তন করলেও মান পরিবর্তন করতে পারে না। অর্থাৎ গতিশক্তিও পরিবর্তন হয় না ভাই। ভি যদি পরিবর্তন না হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তিও পরিবর্তন হবে না, তাই না? গতিশক্তিও পরিবর্তন হবে না। এবং কে ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, সেটাও ইকুয়াল টু কনস্ট্যান্ট থেকে যাবে। ঠিক আছে, মাথায় থাকবে এটা। তাহলে কণার গতি কীরকম হবে? বৃত্তাকার গতি হবে। এবং আমরা জানি এটা, যে যদি এফ আর ভি, ফোর্স এবং ভেলোসিটি, বল এবং বেগ যদি একে অন্যের সঙ্গে লম্ব হয়, তাহলে কি হয়? কণাটা বৃত্তাকার পথে ঘোরে। এবং সেক্ষেত্রে বৃত্তাকার পথে যে গতিটা হয় সেটা কি? সুষম বৃত্তীয় গতি। ঠিক আছে, যেখানে আমার বেগের মানটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, দিক তো ডেফিনেটলি পরিবর্তন হয়, বাট বেগের মানটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু খেয়াল কর, এই যে বৃত্তপথে ঘোরার জন্য ওর একটা বল লাগবে। কি বল? সেটাকে বলে অভিকেন্দ্র বল। তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কে সাপ্লাই করবে? এই বলটা নিজেই সাপ্লাই করবে। প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয়
অভিকেন্দ্র বল, সেটা কি হবে mv²/r। যদি r ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে তাহলে mv²/r ইকুয়ালস টু কি লিখবো qvb। তাহলে এখান থেকে কি আমি r ইকুয়ালস টু বার করতে পারি? হ্যাঁ স্যার, mv/qb। এখানে কিন্তু r এর এক্সপ্রেশনটা অনেকভাবে বার করতে দেয়, ঠিক আছে, ব্যাসার্ধের এক্সপ্রেশন অনেকভাবে বার করতে দিতে পারে। আমি যদি সিম্পল লিখি বিভিন্নভাবে r এর এক্সপ্রেশন বার করা যায়। r ইকুয়ালস টু mv/qb। mvটা কি স্যার? ভরবেগ, মোমেন্টাম বাই কিউবি। আবার স্যার ভরবেগকে কি লেখা যায়? গতিশক্তির রেসপেক্টে 2mk √2mk, কারণ p²/2m ইকুয়ালস টু গতিশক্তি হয়, তাহলে p ইকুয়ালস টু √2mk/qb। আবার যদি কোনো আধানকে তো আর ছুঁড়ে এরকম মারা হয় না যে থান ইটের মতো হাত দিয়ে ছুঁড়ে মারলি, আধানকে কোনো একটা বিভব প্রভেদের মধ্যে দিয়ে ত্বরান্বিত করে বা অ্যাক্সেলারেট করে তারপর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢোকানো হয়। তাহলে যদি ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে ওকে ত্বরান্বিত করা হয়, তাহলে ফর্মুলাটা কি আসে? কে এর জায়গায় কত চলে আসবে? কিউ ইন্টু ভি ডিভাইডেড বাই কিউবি। তাহলে আর এর এতগুলো এক্সপ্রেশন তুই পেয়ে গেলি, এবং এখান থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে, যে এইগুলোর মধ্যে বলবে হয়তো যে ভরবেগ ধ্রুবক রেখে দুটো আলফা আর প্রোটন কণাকে ম্যাগনেটিক ফিল্ডে ফেলা হলো, তাহলে লম্বভাবে, তাহলে ওদের ব্যাসার্ধের অনুপাত কত হয়? বা বললো সমান গতিশক্তি নিয়ে হলো, তখন তুই এটা ইউজ করবি কে কনস্ট্যান্ট রেখে। বা বললো সমান বিভব প্রভেদে মধ্যে দিয়ে ত্বরান্বিত করে পাঠানো হলো, তাহলে ভি কনস্ট্যান্ট থাকবে, এবং বাকিগুলো দেখে তোকে আরটাকে হিসেব করতে হবে। এবার যেটা আমাদের মেন টার্গেট হচ্ছে, এটার পুরো ঘুরতে কত সময় লাগবে, ঠিক আছে। যদি একবার ঘুরতে সময় লাগে, সেটাকে আমরা কি বলি? টি কে কি বলবো তাহলে? পর্যায়কাল বলবো। টিকে কি বলবো? পর্যায়কাল। একবার ঘুরতে যে টাইম লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। তো পর্যায়কাল ইকুয়ালস টু কি হবে? একবার ঘুরতে যে টাইম লাগে, টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড। তো কত একবার ঘুরছে মানে কত ডিস্টেন্স? 2πr, এত দূরত্ব ট্রাভেল করছে কত স্পিডে? ভি স্পিডে, ঠিক আছে। কারণ ভি তো যে ভিতে ঢুকেছিল সেই ভিতেই ও ঘুরবে। স্পিড বা দ্রুতি বা বেগের মানের কোনো তো পরিবর্তন হবে না, দিক পরিবর্তন হচ্ছে, বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে, তাই 2πr/v। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2π, আর এর জায়গায় বসিয়ে দিই mv/qb, এবং দেখতে পাচ্ছি এখান থেকে নিচে একটা ভি রয়েছে, ভিটা কেটে গেল। তাহলে দেখ এই যে টাইম পিরিয়ডটা বা পর্যায়কালটা কার ওপর ডিপেন্ড করছে? চার্জ কত ভেলোসিটিতে ঢুকলো বা কত স্পিডে ঘুরছে বা কত ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, কার ওপর নির্ভর করে না, এম এবং কিউ এর ওপর নির্ভর করে। যে আধানটা ঢুকছে তার ভর কত, তার আধান কত, এবং কোন চৌম্বক ক্ষেত্রে ঢুকছে তার মানের ওপর ডিপেন্ড করে। তো এটা গেল পর্যায়কাল। এবং যদি আমরা কম্পাঙ্ক বলি এফ, এটা খেয়াল রাখবি, ডাজ নট ডিপেন্ড অন আর অ্যান্ড ভি, আর এবং ভি এর উপর ডিপেন্ড করে না। তাহলে কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক হবে 1/t ইকুয়ালস টু, উল্টে দিয়ে এটাকে QB/2πm, এটাকেই আমরা কি বলি? সাইক্লোট্রন কম্পাঙ্ক। কারণ এই কম্পাঙ্কে সাইক্লোট্রন যন্ত্রকে অপারেট করিয়ে কোনো আধানকে ত্বরান্বিত করা হয়, ঠিক আছে। সাইক্লোট্রনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি, নিউট্রন মানে যে কণার আধান আছে তাকেই করা যাবে, কারণ এখানে কিউ বসে আছে। যদি নিউট্রনের কথা বলে, নিউট্রনকে কখনোই সাইক্লোট্রন দিয়ে অ্যাক্সেলারেট বা ত্বরান্বিত করা যায় না। কেন যায় না? কারণ নিউট্রনের আধান নেই। তো কিউ যদি 0 হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? কম্পাঙ্ক 0 হবে। অর্থাৎ সাইক্লোট্রনকে অপারেশন করানোই যাবে না, সাইক্লোট্রনকে কাজে লাগানোই যাবে না, ঠিক আছে। আর ইলেকট্রন যেহেতু প্রচণ্ড ছোট, ইলেকট্রনের ভর যেহেতু অত্যন্ত কম, তাই জন্য একটুখানি অ্যাক্সেলারেট হলেই ইলেকট্রনের মাস পাল্টাতে শুরু করবে অ্যাকর্ডিং টু থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে। এবং সেই জন্য ইলেকট্রনকেও সাইক্লোট্রন যন্ত্রের মাধ্যমে যদি অপারেট করাতে হয়, তাহলে সাইক্লোট্রনের এই যে ফ্রিকোয়েন্সি বা এই যে কম্পাঙ্ক, সেটা কন্টিনিউয়াসলি পাল্টাতে হবে, যেটা খুব ঝামেলার। তাই জন্য ইলেকট্রনকেও সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না বা হয় না। নেক্সট আমরা চলে আসি কি, চৌম্বক ক্ষেত্রে রাখা আয়তকার পরিবাহী কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের রাশিমালা। দেখ, কোনো একটা তার যদি চৌম্বক ক্ষেত্রে থাকে, এটা ধর একটা সুষম চৌম্বক ক্ষেত্র, তার মধ্যে কোনো একটা তার আছে, ঠিক আছে, পরিবাহী তার। তো পরিবাহী তারের লেন্থ যদি এল হয়,
ঠিক আছে, পরিবাহী তারের লেন্থ যদি এল হয় তাহলে এর ওপর ফোর্স কত কাজ করে, এফ ইকুয়ালস টু আই এল ক্রস বি, আই এল ক্রস বি, এইটা হচ্ছে এটার ওপর ফোর্সের রাশিমালা। তাহলে আমরা যদি এখানে একটা কয়েল নিই, ঠিক আছে, কয়েলের একদিক হচ্ছে এল দৈর্ঘ্যের, একদিক হচ্ছে বি দৈর্ঘ্যের, আয়তকার। আচ্ছা, এবার ধরলাম এল তারটার ওপর, এল দৈর্ঘ্যের তারের ওপর কত ফোর্স কাজ করবে, এল দৈর্ঘ্যের তারের ওপর, তাহলে এল দৈর্ঘ্যের ওপর প্রযুক্ত বল, এল দৈর্ঘ্যের ওপর প্রযুক্ত বল কত হবে, এল দৈর্ঘ্যের ওপর প্রযুক্ত বল F1 ইকুয়ালস টু আই এল বি, আই এল বি সাইন কত অ্যাঙ্গেল, দেখ এলটা রয়েছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার লম্বভাবে, তো সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু বিআইএল, বিআইএল। আচ্ছা, এই ফর্মুলা থেকে তুই কিন্তু ইজিলি ম্যাগনেটিক ফিল্ডের মাত্রা বার করতে পারিস, চৌম্বক ক্ষেত্রের মাত্রা কি হয়ে যাবে তাহলে এফ বাই আইএল, খুব ইজিলি বার করে ফেলা যায়, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আই ইন্টু এল। তো কারেন্টের মাত্রা তো আই, আর এদিকে লেন্থ এল, এল কেটে গেল, এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। লোকে কি করতে যায়, বি এর মাত্রা বার করতে বলে বায়োসাভার্ট থেকে বার করতে যায়, ভাই বিরাট সমস্যা, এটা থেকে বার কর না, কত ইজিলি বেরিয়ে যাবে। আচ্ছা, এটা গেল, এবারে ডিরেকশন কোন দিকে হবে, তুই যদি দেখ হিসাব করিস আই এল ক্রস বি, তার মানে এল এর দিকে হাত রেখে বি কে থাপ্পড় মারো, এল এর দিকে হাত রাখো, বি কে থাপ্পড় মারো ভেতরের দিকে, তাহলে ইনওয়ার্ড এই যে ফোর্সটা দেখ ভেতরের দিকে ঢুকছে, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। অন্যদিকে যদি তুই এইটার উপর, মানে এটাকে যদি আমি নাম দিই, ধর এ বি সি ডি, ঠিক আছে, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের এ বি তারের ওপর, এ বি তারের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে। আবার দেখ সিডি তারের ওপর, সিডি তারে প্রযুক্ত বল, সিডি তারে প্রযুক্ত বল F2 ইকুয়ালস টু, এটাও একই হবে আই এল বি সাইন 90 ডিগ্রি, আই এল বি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু বি আই এল লিখতে পারি। কিন্তু এটার ডিরেকশন কোন দিকে হবে, এটা দেখ কারেন্ট নিচের দিকে, তাহলে এটা কারেন্ট নিচের দিকে যাচ্ছে, কারেন্ট নিচের দিকে যাচ্ছে, তাহলে কীরকম লিখবো আমি, এল ক্রস বি, এল এই দেখ এল ক্রস বি, বাইরে এল ক্রস বি, থাপ্পড় মারলাম বি এর দিকে, থাম কোন দিকে, বাইরের দিকে, তাহলে এটা এই ফোর্সটা বাইরের দিকে আসছে, তাহলে এই দুটো ফোর্সকে একে অন্যের অপোজিট ডিরেকশনে কাজ করছে। তার মানে সুতরাং লুপের ওপর লব্ধি বল, লুপের ওপর লব্ধি বল ইকুয়ালস টু 0, কিন্তু বল দুটি যেহেতু একই পয়েন্টে কাজ করছে না, বলের ক্রিয়ারেখার মধ্যে একটা দূরত্ব আছে, সেই দূরত্বটা কত, বি এর সমান, এই দূরত্বটা বি এর সমান, ঠিক আছে। সুতরাং প্রযুক্ত টর্ক, বল দুটি একদম স্টেটমেন্ট লিখবে এইভাবে যে দুটি বল যেহেতু একে অন্যের, দুটি বল যে ক্রিয়ারেখার মধ্যে যেহেতু একটা দূরত্ব আছে, অর্থাৎ দুটি বল মিলে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে এবং প্রযুক্ত হবে একটা ঘূর্ণন প্রবণতার জন্ম হবে, সুতরাং প্রযুক্ত টর্ক। এই স্টেটমেন্টগুলো লিখবি, এত বাংলা তো আমি আর এখন ধরে ধরে লিখছি না, তো তোরা কিন্তু একদম লিখবি এই জিনিসগুলো। প্রযুক্ত টর্ক ইকুয়ালস টু টাও, ইকুয়ালস টু কী লিখবো তাহলে, বল ইন্টু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, কত বল হচ্ছে বি আই এল ইন্টু বি। আচ্ছা, এল ইন্টু বি কী হয়ে গেল স্যার, এরিয়া, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়া, তাহলে বি আই এ। আমি কি এটা বলতে পারি যদি এন পাকের কুণ্ডলী হয় তাহলে এন বি আই এ, এন বি আই এ বলতে পারি, যেখানে এন হচ্ছে মোট পাক সংখ্যা, আমরা তো একটা পাক সংখ্যা নিয়ে হিসেব করছিলাম, যদি এন খানা পাক থাকে তাহলে মোট পাক সংখ্যার জন্য আমরা এই রেজাল্টটা ইউজ করতে পারি, একদম টাও ইকুয়ালস টু বি না। বেশ, দুটি সুদীর্ঘ ঋজু সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বলে রাশিমালা থেকে 1 অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা লেখো। খুব সহজ, যদি আমরা এরকম ভাবি যে দুটো তার যদি দুটি তারের মধ্যে যদি সমান ডিরেকশনে কারেন্ট ফ্লো, আইদার ওপরে আবার নিচে বা যেরকম সমান ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ওরা কি করে, একে অন্যকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে। বিপরীত দিকে কারেন্ট ফ্লো হলে ওরা একে অন্যকে বিকর্ষণ করে। সেক্ষেত্রে তারের একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, মোট বল কিন্তু বলা হচ্ছে না, তারের একক দৈর্ঘ্যে বলা হচ্ছে, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল এফ বাই এল ইকুয়ালস টু কী লিখবো, এফ বাই এল ইকুয়ালস টু কী লিখবো, μ0/4 পাই
মিউ 0/4 2 I1 I2 বাই আর, 2 I1 I2 বাই আর। ঠিক আছে, এখান থেকে তোর দুটো জিনিস ক্যালকুলেট হতে পারে। একটা হচ্ছে গিয়ে মিউ জিরোর ডাইমেনশন, মিউ জিরোর মাত্রা। লোকে আবার বায়োসাভার থেকে করতে যায় এবং মারা পড়ে, ভাই এখান থেকে কর একদম সোজা হয়ে যাবে। মিউ জিরো ইকুয়াল টু কি লিখবি, 4 পাই তো নাম্বার বাদ দে, 2 নাম্বার বাদ দে, আরটাকে এই পাশে নিয়ে যা। আচ্ছা দেখ, ওপরে আছে এফ ইন্টু আর বাই এল, আর নিচে আসছে আই স্কোয়ার, তাই না? এই যে দুটো আই স্কোয়ার চলে আসবে। আচ্ছা, ইকুয়াল টু যদি ডাইমেনশনাল লিখিস, এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর দেখ আরও হচ্ছে লেন্থ, নিচে এলও হচ্ছে লেন্থ, কেটে যাবে পুরো, নিচে চলে আসছে আই স্কোয়ার। তো এখানে এল কেটে দিতে পারবি, তাহলে পড়ে থাকছে কত, এম এল টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। দেখ কত সোজা। লোকে কেন বায়োসাভার দিয়ে করতে যায় আমার তো মাথায় আসে না ভাই, কেন বায়োসাভার দিয়ে করতে যায়। তো এটা ইজি একটা বার করা যায়। এবার যদি বলে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও, খুব ইম্পর্টেন্ট 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি, যদি I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আর এবং আর ইকুয়ালস টু 1 মিটার হয়, তাহলে তবে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, মানে আমি তো কনসেপ্টটা বোঝাচ্ছি, তুই লিখবি কিন্তু একদম উল্টো করে লিখবি, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল কত হবে, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল এফ বাই এল এর মান কত হয়ে যাবে সেক্ষেত্রে, মিউ 0/4 পাই ইন্টু 2, তাহলে মিউ 0/4 পাই ইন্টু 2, মিউ 0/4 পাইয়ের ভ্যালু আমি অলরেডি বলেছিলাম 10 টু দি পাওয়ার -7 ইন্টু 2, তাহলে 2 10 টু দি পাওয়ার -7 এত নিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে তুই এবার ডেফিনেশন কিভাবে লিখবি, যে প্রবাহ হলে, এটাকে আর তখন 1 অ্যাম্পিয়ার লিখবি না, লিখবি কি ভালো করে শোন, যে দুটি তারের মধ্যে যে মানের প্রবাহ হলে একক দূরত্বে থাকা দুটি পরিবাহীর মধ্যে একক দৈর্ঘ্যে 2 10 টু দি পাওয়ার -7 নিউটন বল কাজ করে, সেই প্রবাহকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ বলে। আবার বলছি, একক দূরত্বে থাকা দুটি পরিবাহীর মধ্যে যে প্রবাহের জন্য তার দুটির প্রতি একক ক্ষেত্রফলে 2 × 10 টু দি পাওয়ার -7 নিউটন বল প্রযুক্ত হয়, তাকে, সেই প্রবাহকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ বলে। ঠিক আছে, এইটা একদম সহজভাবে মাথায় রাখবি, ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে, কোন শর্তে একটি ইলেকট্রন পরস্পর লম্বভাবে অবস্থিত একটি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে অবিচ্যুত অবস্থায় নির্গত হয়। তার মানে একটা ইলেকট্রন কি করছে, অবিচ্যুত অবস্থায় বেরিয়ে যাবে কখন, ধরা যাক একটা চৌম্বক ক্ষেত্র আমি নিয়েছি, সেটা কি ইনওয়ার্ড, ঠিক আছে, আউটওয়ার্ড চৌম্বক ক্ষেত্র একটা নিয়েছি, ঠিক আছে, বাইরে বেরিয়ে আসছে। বহির্মুখে একটা চৌম্বক ক্ষেত্র নিয়েছি, এবার তড়িৎ ক্ষেত্র নিয়েছি লম্বভাবে এইভাবে, ঠিক আছে। এবার একটা ইলেকট্রনকে আমি ভি ভেলোসিটিতে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তো ডেফিনেটলি লম্ব হয়ে যাবে, কারণ চৌম্বক ক্ষেত্র এই তলের সাথেই লম্বভাবে আছে। তো এই তলে আমি যে কোনো লাইন আঁকি না কেন, সেটা এইভাবে যে কোনোভাবেই লাইন আঁকি না কেন, চৌম্বক ক্ষেত্রই সবার সাথে লম্ব, কারণ চৌম্বক ক্ষেত্রের তলটার সাথেই লম্ব হয়ে গেল। তাহলে ইলেকট্রনের ওপর প্রযুক্ত চৌম্বক বল কত হবে, ইলেকট্রনের ওপর প্রযুক্ত চৌম্বক বল আমরা জানি এফ ইকুয়ালস টু কি হয়, কিউ ভি ক্রস বি। তো ভি ক্রস বি করে যে ডিরেকশন পাবো সেটা, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কিউটা কি নেগেটিভ, ইলেকট্রনের ক্ষেত্রে কিউটা হয়ে যায় নেগেটিভ, তাহলে -E লিখলাম। তো মাইনাস ভেক্টরের ক্ষেত্রে মাইনাস কি ইন্ডিকেট করে, অপোজিট ডিরেকশন। তার মানে ভি ক্রস বি করে আমরা যে ডিরেকশন পাবো তার উল্টো দিকে, অর্থাৎ এফ এর যদি আমরা মান লিখি, এফ ইকুয়ালস টু লিখবো EVB সাইন থিটা বা সাইন 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ভি এই তলে রয়েছে আর চৌম্বক ক্ষেত্র এই তলের সঙ্গে লম্ব হবে, তো EVB হবে, কিন্তু তার ডিরেকশন কোন দিকে হবে, দেখ ভি ক্রস বি কর, সিম্পল ভি ক্রস বি, দেখ ভি এইদিকে, বি কোন দিকে, বাইরের দিকে যাচ্ছে, তাহলে এরকম যদি থাকে তাহলে থাপ্পড়টা বাইরের দিকে মারতে হবে। ভি ক্রস বি কোন দিকে, এই দিকে দেখাচ্ছে,
এইদিকে দেখাচ্ছে, কিন্তু কি করতে হবে, ভি ক্রস বি এর উল্টো দিকে যেতে হবে। এই তাহলে এইখানে যদি ইলেকট্রনটা ঢোকে, ইলেকট্রনটা যদি এখানে ঢোকে, তাহলে ইলেকট্রনের ওপর চৌম্বক বল কোন দিকে কাজ করছে, ওপরের দিকে। চৌম্বক বল কাজ করছে ওপরের দিকে। আর তড়িৎ বল কোন দিকে কাজ করবে, এটা হচ্ছে আপওয়ার্ড, ঠিক আছে। আর তড়িৎ বল কোন দিকে কাজ করবে, আমরা জানি F ইকুয়ালস টু কিউ ইন্টু ই হয়, কিউ এর জায়গায় মাইনাস ই ইন্টু ই। তার মানে তড়িৎ ক্ষেত্র যেদিকে মাইনাস ইন্ডিকেট করছে তার বিপরীত দিক, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র উপরে হলে চৌম্বক বল কোন দিকে হবে, তড়িৎ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তড়িৎ বল কাজ করবে নিচের দিকে, ক্লিয়ার একদম। তড়িৎ বল কাজ করবে নিচের দিকে, ঠিক আছে, ছবিতে দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার ধর এই দুটো বল যদি একে অন্যের সমান হয়ে যায়, যদি Fm ইকুয়ালস টু Fe হয়, এবং আমরা দেখতেই পাচ্ছি ডিরেকশন তো অপোজিট অলরেডি আছে, এবং যদি মানের দিক থেকেও সমান হয়, তবে ইলেকট্রনের ওপর লব্ধি বল শূন্য, ইলেকট্রনের ওপর লব্ধি বল শূন্য। এবং আমরা জানি যে কোনো অবজেক্টের ওপর যদি লব্ধি বল বা নেট ফোর্স 0 হয়, তাহলে অবজেক্টটা আনডিফ্লেক্টেড বা অবিচ্যুত অবস্থায় বেরিয়ে যায়। তাহলে এটাও কি হবে, এটাও সেই অবস্থাতে অবিচ্যুত অবস্থায় বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, কোনো রকম ডিফ্লেকশন হবে না। যদি Fm বড় হয় তাহলে এই দিকে ডিফ্লেক্ট হবে, যদি Fe বড় হয় তাহলে নিচের দিকে ডিফ্লেক্ট হবে। এইটার ক্ষেত্রে Fe গ্রেটার দ্যান Fm, এটার ক্ষেত্রে Fm গ্রেটার দ্যান Fe, মানে যে বড় হবে তার দিকে টেনে নেবে। আর এইটা তখনই হবে যদি দুটো ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। লব্ধি বল শূন্য, অর্থাৎ ইলেকট্রন অবিচ্যুত অবস্থায় অতিক্রম করবে, ঠিক আছে। সুতরাং শর্ত কি তাহলে, Fm ইকুয়ালস টু Fe, Fm এর ভ্যালু কত হচ্ছে EVB, আর Fe হচ্ছে E ইন্টু ই। তাহলে আমার কত বেগে চললে এটা সম্ভব, V ইকুয়ালস টু তাহলে E বাই বি, এই বেগে চললে তবে এটা সম্ভব, ঠিক আছে, এই বেগে চললে তবে এটা সম্ভব। এই কনসেপ্ট থেকে কিন্তু ভেলোসিটি ফিল্টার বা বেগ ফিল্টারের কনসেপ্ট জিজ্ঞেস করে, ঠিক আছে। এখানে ধরলাম আমি অনেকগুলো পার্টিকেল রয়েছে, আমি তার মধ্যে কোন পার্টিকেলটাকে ফিল্টার করে পাবো, অনেকগুলো পার্টিকেল, তো যাদের বেগ এই মানের সমান হবে তারাই অবিচ্যুত অবস্থায় এইখানে পৌঁছাবে। এখানে যদি আমি একটা কালেক্টর রাখি তাহলে এইখানে এসে কালেক্ট হয়ে যাবে। আর যাদের বেগ এই মানের সমান হচ্ছে না তাদের আমি সিলেক্ট করতেও চাই না, তো তারা কি হবে, তারা এইভাবে ডেভিয়েট করে চলে যাবে, আমার কালেক্টরের দিকে আসবে না। অর্থাৎ আমি একটা মানে অনেকগুলো কণা রয়েছে বিভিন্ন রকম ভেলোসিটি নিয়ে ঢুকছে, আমি তাদেরই চুজ করতে চাই যারা এই মানের, তো আমি এদেরই চুজ করতে পারবো। তাই জন্য বলছে ফিল্টার, মানে ফিল্টার করে নিলাম আমি যে কাদের চুজ করব, ঠিক আছে। নেক্সট কি বলছে, পরমাণুর মধ্যে আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের রাশিমালা নির্ণয় করো। চৌম্বক ভ্রামকের রাশিমালা তো কিভাবে করব, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে, তো আর ব্যাসার্ধের কক্ষপথে, ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য প্রবাহ মাত্রা, এই দেখ ইলেকট্রন মুভ করলে তার অপোজিট দিকে প্রবাহ মাত্রা তৈরি হয়, কারেন্ট তৈরি হয়। তাহলে প্রবাহ মাত্রা কত ওই কক্ষপথে প্রবাহ মাত্রা কত, চার্জ বাই টাইম। এখন ইলেকট্রন একবার পুরো ঘুরে আসতে কত টাইম নেয় সেটাকেই আমরা বলি টি। একবার পুরো ঘুরে আসা মাত্র টাইম কত হচ্ছে, তাহলে টি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। একবার পুরো ঘুরে আসা মানে এই বৃত্তাকার কক্ষপথে পরিধি ঘুরে আসা, অর্থাৎ দূরত্ব কত ট্রাভেল করলো 2πr, কত স্পিডে, ধরে নিলাম v স্পিডে, v ওপরে চলে গেল তাহলে ev বাই 2πr, এটা হয়ে গেল আমার প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রার জন্য সেন্টার থেকে চৌম্বক ক্ষেত্র বার করতে দিতে পারে, অথবা বলতে পারে চৌম্বক ভ্রামক কত। তাহলে চৌম্বক ভ্রামক বেসিক্যালি এটা অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট, কক্ষীয় চৌম্বক ভ্রামক বলা উচিত, যাই হোক আমাদের তো স্পিন নেই, আমাদের এইটাই মাথা রাখতে। চৌম্বক ভ্রামক ইকুয়ালস টু m ইকুয়ালস টু কি হয় I ইন্টু এ,
তো কারেন্টের ভ্যালু আমরা পেয়ে গেছি ইভি বাই 2πr ইন্টু এরিয়া হয়ে যাচ্ছে কত পাই আর স্কোয়ার, তাই না? এই বৃত্তপথের এরিয়া পাই আর স্কোয়ার ইকুয়ালস টু পাই পাই কেটে দিলাম, একটা আর কেটে দিলাম, কি পড়ে থাকছে ইভিআর বাই 2, ইভিআর বাই 2 এটা হয়ে যাচ্ছে এম। ঠিক আছে, এবার ধর এটা রাশিমালা হয়ে গেল। এর থেকে আমাকে বোর ম্যাগনেটনের ভ্যালু বার করতে হবে। কীভাবে করব? বোর থিওরি থেকে আমরা পাই, বোর তত্ত্ব থেকে পাই, বোর তত্ত্ব থেকে পাই। বোর তত্ত্ব থেকে কি পাচ্ছি? বোর তত্ত্ব থেকে কি পাচ্ছি? যে কোনো একটা এনতম কক্ষপথে ইলেকট্রনের কি কৌণিক ভরবেগ, সেটা কি হয় NH/2π, NH/2π, এবং বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো কণার কৌণিক ভরবেগ কত হয় mvr। তাহলে এখান থেকে তুই কি ভিআর এর ভ্যালু পাচ্ছিস? ভিআর এর ভ্যালু পাচ্ছিস NH/2πm। হ্যাঁ স্যার পাচ্ছি। এটাকে তুলে কি এখানে বসিয়ে দেওয়া যায় একদম। সুতরাং m ইকুয়ালস টু E/2 ইন্টু NH/2πm। তাহলে কি আমি এখান থেকে লিখতে পারি n ইন্টু EH/4πm, লেখা যায় এটা n ইন্টু EH/4πm। এটা হচ্ছে nতম কক্ষপথের চৌম্বক ভ্রামক, nতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, nতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। সুতরাং প্রথম কক্ষপথে m1, এবার দেখ n এর ভ্যালু কত বসাবো? 1 বসাবো, এবং সেক্ষেত্রে mটা কি হবে? সর্বনিম্ন হবে। কারণ আমি যদি অন্য কক্ষপথে যাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম বিভিন্ন কক্ষপথে যাই, তাহলে n এর ভ্যালু 1 2 3 4 করে বাড়বে। অর্থাৎ m এর সব থেকে কম ভ্যালু কখন হবে? যখন আমি n এর সব থেকে কম ভ্যালু বসাবো, যেটা প্রথম কক্ষপথের জন্য কত হবে 1। তাহলে 1 ইন্টু EH/4πm, এবং এইটাকেই আমরা কি বলি? বোর ম্যাগনেটন। তাহলে প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের সর্বনিম্ন চৌম্বক ভ্রামক যেটা হয়, সেটাকেই আমরা বলি বোর ম্যাগনেটন। এর একটা মান আছে, খুব ভালো করে মুখস্থ রাখবি। ঠিক আছে, বোর ম্যাগনেটনের মান লিখতে দেয় অনেক সময়, তো খুব ভালো করে মুখস্থ রাখিস, বা এখানে তো EHM এর ভ্যালু এগুলো বসিয়ে দিলেও ডিরেক্টলি বেরিয়ে যাবে, কোনো অসুবিধার জায়গা নেই। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আর যেটা বললাম ওই কি বলে চৌম্বক, দণ্ডচুম্বকের ক্ষেত্রে ওই প্রুফগুলো ইলেকট্রোস্ট্যাটিক্সের মতো অবশ্যই পড়ে নিবি। আর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের চৌম্বক এর রাশি, মানে বিভিন্ন ধরনের চৌম্বক পদার্থ, যেরকম অয়স্ক চৌম্বক, তিরস্ক চৌম্বক, পরাচৌম্বক, ফেরো, প্যারা, ডায়া, তো এই ধরনের যেগুলো মেটেরিয়ালগুলো, এইগুলোর কি কি বৈশিষ্ট্য, ঠিক আছে, কার ক্ষেত্রে হিস্টেরিসিস দেখা যায়, কার ক্ষেত্রে দেখা যায় না, তিরস্ক চৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা টেম্পারেচারের ওপর বা উষ্ণতার ওপর ডিপেন্ড করে না। এই জায়গাগুলো খুব ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলো খুব ভালো করে মাথায় রাখিস, তাহলে তোর এখান থেকে থিওরি নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এই সেকশনটা এখানেই কমপ্লিট। এর সমস্ত নিউমেরিক্যাল আমরা ওই নিউমেরিক্যালের ক্লাসে, MCQ ক্লাসে করে নেবো। খতম।